আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। অন্য মঞ্চের আলোচনায় আজ আমাদের সঙ্গে রয়েছেন। নমস্কার, আমি তরুণ ঘোষ। এবার সম্ভবত বড়সড় বিপদে পড়তে চলেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তিনি মরিশাসে বসে তিনি যে প্রেস স্টেটমেন্টটা দিয়েছেন যে গঙ্গা জলবন্টন চুক্তি হবে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক স্থাপনের প্রথম পরীক্ষা। এই যে ড্যামেজিং স্টেটমেন্টটা, বাংলাদেশের ড্যামেজ কতটা হয়েছে সে তো বাংলাদেশ জানে, কিন্তু ভারত এর একটা কড়া প্রতিবাদ যে করবে সেটা গতকালকে আমি বলেছিলাম, প্রিন্সিপাল সেক্রেটারিকে প্রধানমন্ত্রী বলে দিয়েছেন রণধীর জয়সওয়ালকে একটা কড়া স্টেটমেন্ট রেখে দিতে। তিনি গ্রিন সিগন্যাল দিলে সেই স্টেটমেন্টটি তাকে বলতে বলা হবে। সে ছিল পরশুর খবর, গতকাল যেটাই বলেছি। এবার গতকালের খবরটা আমি আপনাদের বলি। গতকাল যেটা স্থির করা হয়েছে সেটা হচ্ছে খলিলুরকে তলব করা হবে। দিল্লিতে তলব করে আমাদের বিদেশমন্ত্রী জয়শঙ্কর, তাকেই তো কোট করেছেন, বিদেশমন্ত্রী জয়শঙ্কর তাকে জিজ্ঞেস করবেন যে আপনার সঙ্গে এই ব্যাপারে এই কথার ভিত্তিতে কোনো কথা হয়েছে কিনা, যদি হয়ে থাকে তাহলে কখন হয়েছে, আদৌ কি কথা হয়েছে আপনি আমায় পরিষ্কার জানান। আর যদি না হয়ে থাকে তাহলে কেন আপনি এরকম একটা স্টেটমেন্ট দিলেন ভারতের বিপক্ষে গিয়ে, তার কারণ আপনি দর্শান। আপনি যদি এই কারণ দর্শাতে না পারেন, ভারতবর্ষ থেকে যে সমস্ত সাহায্য আপনারা চাইছেন একটা সাহায্য আপনারা পাবেন না। পরিষ্কার মুখের ওপর বলে দেওয়া হবে, একটা সাহায্য আপনারা পাবেন না। আমরা যদি বিক্রি না করি, আপনি জোর করে তো আমার ঘর থেকে মাল তুলে নিয়ে যেতে পারবেন না। আমরা আপনাদেরকে দিই মাল, আমাদের ক্রেতার অভাব নেই। এই এত বড় ট্যারিফ গেল, ট্যারিফ দিয়েতে কিন্তু সবার কিন্তু জিডিপি পড়েছে। ভারতের জিডিপি কিন্তু 6 থেকে 8.2% উঠে গেছিল। পেট্রোল নিয়েও ভারতের কোনো সমস্যা নেই। সারা পৃথিবীর পেট্রোল নিয়ে সমস্যা হতে পারে, কিন্তু ভারতের কোনো সমস্যা হবে না। ভারত পার্শ্ববর্তী রাষ্ট্রগুলোকে যথাকিঞ্চিৎ সামান্য তেল দিয়ে নিজেরটা চালিয়ে নিতে পারবে। আমাদের তৈল শোধনাগারগুলো যেগুলো রয়েছে সেগুলো দিয়ে কিন্তু আমরা সমস্ত রকমের তেল, আমরা ক্রুড অয়েল আমরা কিন্তু জোগাড় করে নিতে পারি। এবং ক্রুড অয়েল থেকে যে সারটা বেরোয় সেটাই খেতি বাড়িতে ব্যবহার করা হয়। ফলে আমাদের যে ক্রুড অয়েল বেরোচ্ছে, সার বেরোচ্ছে ক্রুড অয়েল থেকে, তাতে আমাদের দেশে সার আমরা চালিয়ে নিতে পারবো। এবং আমাদের যা স্টক করা আছে 6 মাসের, সেই স্টক থেকে মিলিয়ে মিশিয়ে আমরা চালিয়ে নিতে পারবো। কারণ ওই ব্লকেড, এগুলো খলিলুরকে বলবে না, এগুলো আমি বলছি, ওই যে ব্লকেড, ওই ব্লকেড কিন্তু আমেরিকাকে সরাতেই হবে। ডোনাল্ড ট্রাম্প একজন মিথ্যেবাদী লোক, তিনি কখন কি বলেন তার কোনো ঠিক নেই। এখন গতকালকে উনি বলেছিলেন যে চায়না নাকি অস্ত্র দেওয়া বন্ধ করে দেবে। চায়নাতে একটা দীর্ঘ স্টেটমেন্ট দিয়েছে, আমার সঙ্গে মানে ট্রাম্পের কোনো কথাই হয়নি। অর্থাৎ সেখানেও একটা মিথ্যে কথা উনি বলেছেন। আর ব্লকেট করে যেটা হয়েছে সেটা ওনার নিজের দেশের
মানুষের অবস্থা খারাপ হয়ে গিয়েছে। আপনারা খোঁজ নিয়ে দেখবেন, আপনাদের যদি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব থাকে, বিভিন্ন স্টেটে $3 থেকে তেলের দামটা বেড়ে 6 থেকে 8 $8 হয়েছে পার ব্যারেল, এই পার গ্যালন। আমি সত্য বলছি না মিথ্যা বলছি, সেটা আপনারা আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বা যারা রয়েছে তাদেরকে একবার জিজ্ঞেস করে নেবেন। ফলে এই পরিস্থিতিতে ভারত কিন্তু তার তেল আমদানি কিন্তু যথারীতি চালিয়ে যাচ্ছে রাশিয়া থেকে, প্রচুর পরিমাণে ক্রুড অয়েল, যা এনে বিদেশে সাপ্লাই করত ভারত, ইউরোপিয়ান ইউনিয়নে সাপ্লাই করার রাস্তা এখন বন্ধ, কারণ হরমুজ প্রণালী তো বন্ধ করে দিয়েছে, ব্লকেট করে দিয়েছে। ভারত যাবে না। আর জোর করে যদি ভারত যেতে চায়, ভারত গিয়ে আরামসে গিয়ে ইরান থেকে তেল নিয়ে আসবে, তোর বাপের ক্ষমতা থাকলে তুই আটকে দেখা। এই অবস্থায় যখন তেলের এত সংকট, মূল্য বৃদ্ধি এই জায়গায় পৌঁছেছে, বিদ্যুৎ নেই, হামে শিশু মারা যাচ্ছে, সম্প্রতি নাকি টিকা আসছে শুনলাম, কিন্তু যতটা ড্যামেজ হওয়ার ততটা ড্যামেজ হয়ে গিয়েছে। এখন ফার্দার যাতে ড্যামেজ না হয় তার জন্য এখন একেবারে মানে বৃহৎ আকারে একটা প্রোগ্রাম নিয়ে ওই শিশুদের টিকা দিতে হবে, যাতে আর ভবিষ্যতে আর না ছড়ায়। কিন্তু এইভাবে যদি গরম চলে, এই গরমে শিশুরা ঘেমে গিয়ে তাদের হাম কিন্তু প্রাদুর্ভাব কিন্তু আরো বাড়বে। সেই অবস্থায় দেশের একজন গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, যেভাবেই নির্বাচন হোক না কেন, একদলীয় নির্বাচন ভারত বলে, যেভাবেই নির্বাচন হোক না কেন, তিনি এই ধরনের স্টেটমেন্ট ভারতের নাম করে দেন কি করে, যখন এই কথাটা হয়নি। আর এই যে কথাগুলো হয়, দর্শক আপনাদের মনে করিয়ে দিই, যাতে কেউ না অস্বীকার করতে পারে, তার জন্য কিন্তু অডিও রেকর্ডিং হয়, সামনেই কিন্তু অডিও থাকে, রেকর্ডার থাকে, যাতে কেউ অস্বীকার না করতে পারে। এবার আমাদের খলিলুর রহমান যাবেন কোথায়? যদিও যখন অডিও রেকর্ডারটা যখন টিপে দেওয়া হবে, তার সঙ্গে পরিষ্কার কি কথাবার্তা হয়েছে সেটা যখন হবে, তখন কিন্তু কূটনৈতিক মহলে তো আর আমাদের মতো নয় যে আমরা সমাজ মাধ্যমে লিক করে দিলাম। কিন্তু খলিলুর রহমানের প্যান্ট জামা কিন্তু হলুদ হয়ে যাবে। ভারত ঠিক করেছে ওইসব প্রতিবাদ করে কিছু হবে না। এদের চামড়া মোটা মোটা চামড়ায় যে যখন হয়ে যায় না, তখন ডুগডুগি বাজাতে হয়। এখন ঢোলের মতো বাজাতে হবে, মানে বাংলাদেশকে এখন ঢোলের মতো বাজাও। যেমন জামাত এসে বলেছিল না, আমরা আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে আমরা সাহায্য করব, কিন্তু আপনারা দেখবেন আওয়ামী লীগ ফিরলে যেন আমাদের ঢোল না বাজায়। কিন্তু আওয়ামী লীগ ফিরবে। আপনাদের একটা গল্প বলি, বিশ্বাসটা এমন বস্তু না, ছোট গল্প বলি। একটা লোকের একটা নদী পার হওয়ার একটা খুব দরকার ছিল, খেয়া টেয়া বন্ধ হয়ে গেছে। খেয়া পাড়ের একজন সাধু সন্ন্যাসী মতো মানুষ, সে ধুনি জেলে, সে রাম নাম কৃষ্ণ নাম জপ করছে। তো তাকে উদ্ভ্রান্তের মতো ঘুরতে দেখে সাধু জিজ্ঞেস করে, তুই কি করতে চাস? বললো, ঠাকুর আমি তো ওপারে যাব, কিন্তু কোনো নৌকো নেই, আমি যাবো কি করে? তো আমরা নিজের উপরে বিশ্বাস রাখ, আর কৃষ্ণ নাম জপ, নদীর ওপর দিয়ে হাঁট। বললো আমি ডুববো না? বলবে না ডুববি না, নিজের ওপরে বিশ্বাস রাখ। বিশ্বাস এমন বস্তু, আত্মবিশ্বাস এমন বস্তু, ভক্তি এমন বস্তু, তুই যে ঠাকুরেই বিশ্বাস করিস না ওপরওয়ালায়, তার উপরে এতটাই বিশ্বাস রাখিস যেন 99.9% যেন না হয়, 100% হয়। তো সে কৃষ্ণ নাম জপতে জপতে আর্ধেক গিয়েছে, গিয়ে সে দেখছে জল এত স্রোত বইছে, তার মনে হয়েছে
যে এইবারে আমি ডুবে যাব। কৃষ্ণ নাম তখন ভুলে গিয়ে, যেই ভুলে গিয়েছে সঙ্গে সঙ্গে ডুবে গেছে। ওই জন্য আমি বলি বাংলাদেশের মানুষকে, আপনারা আস্থা হারাবেন না, কনফিডেন্স হারাবেন না, আত্মবিশ্বাসকে বজায় রাখুন। আত্মবিশ্বাসী হচ্ছে সব। এই আত্মবিশ্বাস যতক্ষণ আছে না, আপনাদের কোনো শক্তি হারাতে পারবে না। এদের সব ঢোল বাজবে, ঢোল। ঢোল বাজে রে বাজে রে ঢোল, বাজে রে বাজে রে ঢোল, একটা গান ছিল না? এদের সব ঢোল বাজবে। গানটা আমি জানি, কিন্তু গানটা আমি যদি গুনগুনাই তাহলে পরে স্ট্রাইক খেয়ে যাব। তা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন এবং আশায় বুক বাঁধবেন, আস্থা হারাবেন না। ধন্যবাদ।